জঙ্গলের মাঝে এক ব্যক্তি গর্ত খুঁড়ছে। পাশে যে বসে আছে তার নাম কোটি, আর যে ব্যক্তি গর্ত খুঁড়ছে তার নাম ভাদ্রা। ভাদ্রা অনেকক্ষণ শাবল দিয়ে মাটি খুঁড়ে শাবলটা পাশে রাখা মাত্রই কোটি উঠে শাবলটা দিয়ে যখনই মারতে যাবে ভাদ্রা কোদাল দিয়ে বাধা দেয়। এরপর দুজনের মাঝে বেশ কিছুক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে ভাদ্রা কোটিকে বেহুশ করে একটি গাছের সাথে বেঁধে রাখে। এরপর এক জায়গায় আগুন জ্বালিয়ে একটি পাত্রের মধ্যে অনেকখানি গুড় জ্বালিয়ে ভাদ্রা কোটির মুখে মেরে দেয়। সিন চলে যায় ঘটনার 3 দিন পর। জঙ্গলের ভিতর দিয়ে মধু সংগ্রহে যাওয়ার সময় অনেক পিঁপড়া দেখে দুজন লোক এগিয়ে যেতেই দেখতে পায় একটি মানুষের মাথা পিঁপড়া ঘিরে রেখেছে। সাথে সাথে তারা পুলিশকে খবর দেয়। ফরেন্সিক টিম এসে তাদের আলামত সংগ্রহ শুরু করে। ইনি হচ্ছেন পুলিশের এসিপি বিজয় কুমার। এসআই বিজয়কে বলছিল, স্যার এত জায়গা থাকতে এখানে কেন মারলো? বিজয় তখন এসআইকে বোঝায় যে একজন ব্যক্তিকে গলা পর্যন্ত মাটি চাপা দিয়ে তার পুরো মুখে গুড় ঠেলে তাকে জীবন্ত অবস্থায় পিঁপড়া দিয়ে খাইয়ে মেরেছে। এমন গহীন জঙ্গল ছাড়া কি এমন টর্চার করে মারা কোনোভাবে সম্ভব হতো? তবে এবার আগে এই বডিটি আইডেন্টিফাই করতে হবে। অন্য দৃশ্যে আমাদের ভাদ্রাকে দেখানো হয়। ভাদ্রা কৃষ্ণাম্মা নদীর তীরে বসে মনে মনে বলছে, আমি কে, কোথায় জন্ম, আমি কিছুই জানি না। এই নদী এবং তার তীরবর্তী বসবাসকারী সব মানুষেরই কোনো না কোনো গল্প আছে, কিন্তু আমার তেমন কোনো গল্প নেই। আমার গল্প আর শিবা ও কোটির গল্প একই। এখান থেকে সিন চলে যায় 2002-এ। শিবা, কোটি এবং ভাদ্রা এরা 3 বন্ধু। 3 জনই অনাথ, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। আগামীকাল ভাদ্রার জন্মদিন, কিন্তু কোটিরা আজই তাকে উইশ করে। শিবা বলছিল, গত বছর উৎসবের সময় দেবীর নেকলেসটা নদীতে পড়ে গিয়েছিল, চল না আমরা খুঁজে দেই। পাশে থেকে এক লোক হেসে বলে, পাগল নাকি, এত বড় নদীতে সামান্য নেকলেস খুঁজতে চাচ্ছ? শিবা তখন ভাদ্রাদের বলে, আমি জানি না পাবো কিনা, কিন্তু এই শীতের মধ্যে খোঁজার চেষ্টা করলে পূর্ণর কাজ। ভাদ্রা বলে, দেখ ভাই, তুই গিয়ে খোঁজ, তোর পূর্ণ হবে। তবে বলতে না বলতেই শিবা পানিতে ছাপ দেয় এবং কিছু সময় পরই একটা নেকলেস দেখে বলে, এই দেখ পেয়ে গেছি। আর দেখা মাত্র ভাদ্রা এবং কোটিও ছাপ দেয়। অবশ্য একটু পরই বুঝতে পারে যে শিবা নকল নেকলেস দেখিয়ে তাদের ধোকা দিয়েছে। এরপর তারা উপরে ওঠে। তখনই শিবা একটি পরিবারকে দেখে ভাদ্রাকে বলে, আগামী বছর এই দিনে আমাদের নিজেদের পরিবার বানাতে হবে, কারণ ওদের 3 জনের কেউই নেই। এটি শিবার দোকান। শিবা পোস্টার ছাপার কাজ করে। এর মধ্যে একজন এসে ভাদ্রাকে বলে, তুই এখানে? দাস ভাই তোকে কখন থেকে খুঁজছে, মার্কেটে নতুন মাল এসেছে। শোনা মাত্রই ভাদ্রা শিবার সামনে মিথ্যা অভিনয় করে বলে, আরে কাল তো উৎসব, দাস ভাই তার প্যান্ডেলে ফুল লাগানোর কথা বলেছে। এই কথা বলে দুজন কেটে পড়ে। আর এ হচ্ছে দাস, এই ভেঞ্চি পেটটার গডফাদার। যত রকম স্মাগলিং আছে সে করে বেড়ায়। আর সকাল থেকে দুজন পুলিশ সদস্য তার জন্য বসে আছে, কারণ তার নামে 2টো মামলা এখনো পেন্ডিং। পুলিশ বলছে আপাতত দুজনকে সারেন্ডার করাতে হবে, আর এই জন্য দাস 5,000 টাকার বিনিময়ে দুজনকে 2-3 মাসের জন্য জেলে পাঠিয়ে দেয়। এর মধ্যেই ভাদ্রা এবং কোটি আসে। দাস বলে, দেখ 3 কেজি মাল এসেছে, তোদের এনে দিতে হবে। মূলত তারা গাঁজার কথা বলছে। কোটি বলছিল, গতবার মাইকেলের লোক আমাদের দেখে ফেলেছিল, ভাদ্রার কথা ওকে আমরা ভয় পাই নাকি, যাও এনে দিব। এরপর দাসের কথা মতো ভাদ্রা এবং কোটি মাল আনতে যায়, কিন্তু ফেরার পথে মাইকেলের লোকেরা দেখে ফেলায় তাদের ধরার চেষ্টা করে। ভাদ্রা এবং কোটি খুবই কৌশলে তাদের হাত থেকে বেঁচে উল্টো মাইকেলকেই গাঁজা সব পুলিশের কাছে ধরিয়ে দেয়। এখন ঘরে বসে ড্রিঙ্ক করছে আর বলছে কম হলেও 6 মাসের জেল হবে, মানে মাইকেলের কথা বলছে। দাস বলছে, দেখ ভাদ্রা, এসব 2-3 কেজি বাদ দে, আমরা তো পাদুরি থেকে কুইন্টাল মাল আনতে পারি। ভাদ্রাও নেশার ঘরে বলে, কিসের কুইন্টাল, টন আনবো টন। এর মধ্যে শিবা এসে পড়ায় দাস উঠে চলে যায়। এরপর শিবা জানতে চায়, তোদের এসব আর কতদিন চলবে? ভাদ্রা বলে, আমরা তো ছাড়তেই চাই। দাসই বলছে যে এই বাড়ি শেষ, যা, এরপর আর করবো না। মূলত শিবা এসব পছন্দ করে না। সিন চলে যায় পরবর্তী দিন একটি লেডিস হোস্টেলে। এখানে আমাদের মিনা নামে একটি মেয়েকে দেখানো হয়, আর ইনি হচ্ছেন এই হোস্টেলের মালিক পার্বতী। পার্বতী হোস্টেলে এসে দেখে তার স্বামী রামলাল এসে বসে আছে। মূলত রামলাল কাউন্সিলর ইলেকশনের প্রার্থিতা চায়, এজন্য পার্টির পিছে সব উড়িয়ে দিচ্ছে। কিন্তু পার্বতীর কথা, তুমি নমিনেশন পাবে না, ফালতু সব শেষ করছো। তারপর রামলাল বলে, দেখো এমএলএ কথা দিয়েছে, আমার শুধু একটি রুম দরকার, পার্টির লোকজন মাঝে মধ্যে আসবে, আর এজন্য রামলাল উপরের রুমটা আবদার করে। পার্বতীর কথা, এখানে মেয়েরা থাকে। তারপর রামলাল বলে, ওরা তো এদিকে আসবে না, বাইরের সিঁড়ি ব্যবহার করবে। বাধ্য হয়ে পার্বতী অনুমতি দিয়ে দেয়। এদিকে মীরা যেখানে চাকরি করে, মীরার বান্ধবী বলছিল এখনো কভার পেজ আসেনি। অন্যজন জানায় এবার আরেকজনকে অর্ডার দেওয়া হয়েছে, তার নাম শিবা। কিন্তু মীরার কথা সময় মতো দিচ্ছে না কেন, চল তো দেখে আসি। এরপর জেসমিনকে নিয়ে মীরা শিবার দোকানে যায়। শিবা বলে, আমি আপনাদের কাজই করছি, বিকেলের মধ্যে সব দিয়ে দিব। এই জন্য মিনারা চলে যায়। এদিকে দাসের কাছে নতুন অর্ডার এসেছে, তারা অ্যাডভান্সও দিয়েছে। দাস তখন ভাদ্রাকে বলে, তুই না বলেছিলি টন নিয়ে আসবি, চল না একসাথে সব নিয়ে আসি। ভাদ্রা বলে, আমি আবার সব কথা কখন বললাম, আর দেখো শিবা এসব পছন্দ করে না। দাস বলে, তুই শিবার কথা পড়ে আছিস, ও একটা দোকান দিয়ে ব্যবসা শুরু করে খুব পণ্ডিত হয়ে গেছে নাকি, আর ও কি তোর পরিবার কেউ? দাস এই কথাটি বলা মাত্রই ভাদ্রা উত্তেজিত হয়ে দাসের কলার ধরে বলে, ও আমার পরিবার থেকেও বেশি, তুমি বলে ছেড়ে দিলাম। বলেই ভাদ্রা চলে যায়। এদিকে কোটির চোখ ওই টাকার দিকে। দাসও বুঝতে পেরে কোটিকে বেশ কিছু টাকা দিয়ে ভাদ্রাকে বোঝাতে বলে যেন কাজটি করে দেয়। এদিকে ভাদ্রাও রাগ করে শিবার দোকানে এসে বসে আছে। কিছুক্ষণ পর কোটিও আসে। এদিকে বিকেল হয়ে গেছে, তাই মিনা তাদের অর্ডার করা কভার পেজগুলো নিতে এসেছে। কিন্তু চেক করে দেখে কভার পেজের কালার ভুল, মানে উপরটা নিচে আর নিচেরটা উপরে। মূলত শিবার কর্মচারী বাবলুই ভুলটি করেছে, কিন্তু মিনা তো রেগে ফায়ার, সে কিছুতেই মানবে না। এটা দেখে ভাদ্রা এবং কোটি এসেও মিনার সাথে কথা বলে। মূলত ভাদ্রা মিনাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু মিনা ভয় পাওয়ার মেয়ে না, সে এই শহরে না হলেও সে কাউকে ভয় পায় না। শেষমেশ মিনা অর্ডার ক্যান্সেল করে চলে যাচ্ছিল। তখন কোটি মিনাকে টাকা দিয়ে মানে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। অবশ্য মিনা কোটিকে একটা থাপ্পড় দিয়ে চলে যায়। আর এই ঘটনার জন্য পরবর্তী দিনই ভাদ্রা এবং কোটি মিনার পতাতকে মিনার বেতনের সব টাকা নিয়ে যায়। আবার যাওয়ার সময় বাচ্চার খেলনাও ভেঙে রেখে যায়। কোথায় সরি বলবে উল্টো আবার তাকে ধমক দিয়ে চলে যায়। এই মেয়েটির নাম পদ্মা। পদ্মা শুধু চুপ করে দেখে যায়। এদিকে মিনার টাকা নেয় মিনা পুলিশের কাছে গিয়েছে, কিন্তু ভাদ্রাদের ডাকলে ভাদ্রা বলে দেয় যে এমন কোনো ঘটনাই ঘটেনি, আমাকে চেক করে দেখো আমার কাছে কোনো কিছু আছে কিনা, আর কেউ কি দেখেছে। মিনার বন্ধু জেসমিনও ভয়ে বলে, আমার মনে নেই যে সকালে ওরাই ছিল কিনা। মিনাও ব্যাপারটি বুঝতে পারে, তাই শিবাকে শুধু বলে যায়, একটি মেয়ের টাকা মেরে তুমি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না। এই জন্য মিনা যাওয়া মাত্রই শিবা ভাদ্রার কাছে জানতে চায় টাকা কোথায়। ভাদ্রা অবশ্য প্রথমে গড়িমসি করলেও পরে বলে দেয় যে দোকানে রেখে এসেছি।
এদিকে মাসের একমাত্র উপার্জনের টাকা যা দিয়ে মিনা তার মায়ের চিকিৎসা করাবে তা নিয়ে যাওয়া মিনা এখনো কাঁদছে। এর মধ্যে শিবা এসে মিনার টাকা ফিরিয়ে দেয় এবং বলে ওরা চোর না, ওরা আমার বন্ধু। ওরা এটা করেছে কারণ ওরা ভেবেছিল তোমার জন্য আমার ব্যবসা লস হয়েছে বলে শিবা চলে যায়। আর রাতে জেসমিন মিনাকে বলছিল যাই বলিস না কেন ওর বন্ধুরা খারাপ হলেও শিবার মনটা বেশ ভালো। এদিকে মিনার ও শিবাকে মনে ধরেছে। এরপরের দিন সকাল হতেই ভাদ্রা নাস্তা করছিল, তখন পদ্মাকেও দেখা যায়। পদ্মা মতো বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। পদ্মাকে দেখে ভাদ্রা বলে এই মেয়েকে তো আগে কখনো দেখিনি। তখন দোকানদার বলে যে এরা 1 বছর যাবত তোমাদের বাসার সামনের বাসায় উঠেছে, তোমাদের কি সময় আছে এটা দেখার মতো? আর এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, এই মেয়ে আমাদের এলাকার সবার সাথে মেশার মতো মেয়ে না। আর ওর বাবা অনেক দামি দামি বই পড়ে। কিন্তু ভাদ্রার কথা যত যাই হোক, ওকে মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি। এদিকে সিন চলে যায় পার্টি অফিসে। এমএলএ কাউন্সিলর পদের জন্য নমিনেশন ঘোষণা করবে। এখানে মূলত দুজন ক্যান্ডিডেট, একজন রামলাল আর একজন 3বারের নির্বাচিত কাউন্সিলর। যদিও এমএলএ এবার রামলালকে কথা দিয়েছিল, তারপর চাপে পড়ে ওই 3বারের নির্বাচিত কাউন্সিলরকে নমিনেশন দিয়ে দেয়। এরপর এমএলএ চলে গেলে এমএলএ পি রামলালকে বলে যে আমার সাথে আসুন, আমি আপনাকে বলছি আপনার কি করতে হবে। অন্য দৃশ্যে মিনাকে দেখা যায় জেসমিনকে নিয়ে ফিল্ম দেখতে এসেছে। এমনিতে টিকিট না পেয়ে ব্ল্যাকে টিকিট কিনতে চাচ্ছিল, কিন্তু ব্ল্যাকে টিকিট বিক্রেতা ওই লোকটি মিনার সাথে মিসবিহেভ করছে। এটা দেখে শিবা এগিয়ে এসে প্রতিবাদ করে। মূলত শিবার কাছে টিকিট ছিল, তাই শিবা মিনাদেরকে ওই টিকিটগুলো দিয়ে দেয়। আর মিনারা চলে যেতেই ওই লোকগুলো ফিরে এসে শিবার মাথা ফাটিয়ে দেয়। এর মাঝে ভাদ্রা এবং কটিও এসে পড়েছে। ভাদ্রা এসে শিবার মাথায় পট্টি দেখে কারণ জানতে চাইলে শিবা বলে কিছুই না, মাথা ব্যথা করছে এই জন্য লাগিয়েছি। অবশ্যই এরপরে রক্ত দেখা মাত্র ভাদ্রা কারণ জানতে চায়। শিবা বলে কিছু না রে, দেয়ালে ধাক্কা পেয়েছি। ভাদ্রাও তখন দেয়ালে মাথা ঘুরে বলে কই আমার তো রক্ত এলো না। তখন ওই লোকগুলো এগিয়ে এসে বলে দেয় যে তারা শিবার মাথা ফাটিয়েছে। এই জন্য ভাদ্রা উচ্চিত হয়ে একে একে সবাইকে মেরে বুঝিয়ে দেয় যে তার বন্ধুর গায়ে হাত তোলা শাস্তি কি হতে পারে। এর মাঝে একদিন মিনা নতুন কিছু অর্ডার নিয়ে শিবার দোকানে আসে। শিবা বুঝতে পারছে মিনা তাকে পছন্দ করছে। এরপর একদিন দুদিন শুরু হয় দুজনের প্রেমের গল্প। এখানে সেখানে দেখা, ফোনে কথা বলা। অন্যদিকে ভাদ্রার এবং পদ্মারও অনেকটা এগিয়ে যাচ্ছে, তাদের মাঝেও ভালোবাসা ওকে দিয়েছে। দুই দিকে দুজনের ভালোবাসা বেশ ভালোই চলছে। পদ্মার বাবা অবশ্য বিষয়টা নোটিস করছে। হঠাৎই এর মাঝে এক রাতে ভাদ্রা এবং কোটিকে পুলিশ তুলে নিয়ে যায়। তবে শুধু তাদেরই নয়, এই ভিঞ্চিপেট্টার প্রায় সকল স্মাগলারকে এখানে ধরে আনা হচ্ছে। মূলত নতুন এসিপি এসেছে, তাই সবাইকে একত্র করা হয়েছে। আর ইনি হচ্ছেন নতুন এসিপি শঙ্কর। শঙ্কর এসেই প্রথমে অন্য পুলিশদেরকে ধমকে বলে যে এটা চা খাইয়েছ, আগে চা খাওয়াও। এরপর সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয় যে কেউ যেন স্মাগলিং না করে, যদি করে তার জন্য এটা শেষ ওয়ার্নিং হবে। এতে করে ভাদ্রাও বেঁচে গেছে। সে বলছে ভালোই হলো, এখন আর দাস আসবে না। তবে পরদিন সকালেই ভাদ্রা যখন কোথাও যাচ্ছিল, তখন পদ্মার বাবা ভাদ্রাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তার বড় মেয়ের ছবি দেখিয়ে বলে এটা আমার বড় মেয়ে, আর এই বাচ্চাটি ওরই। ভালো চাকরি পেয়ে ভালোবেসে বিয়ে করেছিল, যাকে পছন্দ করেছিল যাচাই করার আগে সব হয়ে যায়। আর আমি আমার মেয়ে আর মেয়ে জামাইকে হারাই। এখন আমি চাচ্ছি না আমার ছোট মেয়ে বেলা তো এমনটা হোক। তাই আমি তোমার কাছে জানতে চাচ্ছি তোমার পরিবার কোথায়, তুমি কি করো, কে কে আছে তোমার। ভাদ্রা জবাব দেয় আমার কেউ নেই, আর আমাকে এভাবে গোপনে ডেকে জিজ্ঞেস করার কিছু নেই। প্রতিদিনই মানুষ আমাকে এমন বলে। এর মধ্যে পদ্মাও ফিরেছে। ভাদ্রা বলে আমার কেউ নেই, এটা কি আমার অপরাধ? আপনাদের মতো শিক্ষিত লোকের জন্যই আজ আমার এই অবস্থা। আমাকে জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে গেছে। আমার মতো মানুষ কোনো মতে বেঁচে থাকে, এরপর কোনো জায়গায় গিয়ে মরে পড়ে থাকে। এই জায়গায় বসবাস করলে আমার মতো শুধু অনাদেরই পাবেন বলে ভাদ্রা বেরিয়ে যায়। আর এর পরবর্তী দিনই পদ্মার বাবা পদ্মাদের নিয়ে এখান থেকে চলে যায়। এতে করে ভাদ্রা একদম ভেঙে পড়ে। আশেপাশে শুধু পদ্মাকে কল্পনা করছে। এর মধ্যে একদিন দাস এসে বলে দেখ ভাদ্রা, এসব ভালোবাসা বিয়ে আমাদের মতো মানুষের জন্য না। তুই কিছু দিনের জন্য পাদেরও গিয়ে ঘুরে আয়, আর যখন ফিরে আসবি তখন না হয় মালটা নিয়ে আসিস। ভালোভাবে ভেবে দেখিস। তবে ভাদ্রা তার কোনো জবাব না দিয়েই চুপচাপ বসে থাকে। অন্যদিকে মিনা শিবাকে বলে যায় কাল গ্রাম থেকে আমার মা আসবে, তোমার সাথে দেখা করতে চেয়েছে। আগামীকাল এবং পরশু কোনো কাজ নিও না, আর কাল আসতে ভুল করো না যেন। মিনা চলে যাওয়ার পর শিবা মিনার জন্য একটি স্বর্ণের চেইন কিনে ভাদ্রার সাথে দেখা করে এবং তাদেরকে বলে যে কাল মিনার মায়ের সাথে দেখা করতে যাবো। তখন ভাদ্রা বলে গিয়ে কি বলবি, মিনা তোর মাকে তোর সাথে পরিচয় করিয়ে দিবে, তুই কাকে পরিচয় করাবি? শিবা বলে কেন, তোরা তো আছিস, তোরা যাবি। ভাদ্রা বলে তোর কি মনে হয় 3 অনাথ একসাথে থাকে বলে এটাকে পরিবার বলে? কাল যখন তুই ওখানে যাবি ওরা জানতে চাইবে তোর বাবা মাকে, তখন কি জবাব দিবি? শিবার কথা ওরা কেন সব জানতে চাইবে, কিন্তু ভাদ্রা বলে এক্স্যাক্টলি এটাই জানতে চাইবে। কেউ যাচাই করে দেখবে না তুই মানুষ হিসেবে কেমন, তোকে যে দেখেছে এটা মূলত পারিবারিক ফর্মালিটি। তবে শিবা মানতে চাইছিল না। আর তখনই কথা কাটাকাটির এক পর্যায়ে ভাদ্রার হাতে লেগে শিবার হাতের চেনটি নদীর জলে পড়ে যায়। মুহূর্তেই চেনটি তলিয়ে যায়, যা দেখে শিবা উত্তেজিত হয়ে ভাদ্রার কলা ধরে বসে। ভাদ্রা তো রীতিমতো বোকা বনে যায়। শেষমেশ শিবা এটা করতে পারলো। সিন চলে যায় পরবর্তী দিন। শিবার জন্য মিনা এবং তার মা অপেক্ষা করছে। শিবা ফোনও রিসিভ করছে না। এক পর্যায়ে অপেক্ষা করতে করতে মিনার মা তার বাড়িতে চলে যায়। এরপর মিনা দোকানে গিয়ে দেখে শিবা দোকান করছে। মিনা জানতে চায় এলে না কেন। শিবা বলে ব্যস্ত ছিলাম। মিনা বলে তুমি আমাকে পছন্দ না করলে বলে দিতে পারতে। মা যাওয়ার সময় বারবার জানতে চাইছিল তুই কাকে পছন্দ করেছিস। শিবা বলে আজ হয়তো কি হয়েছে, অন্যদিন দেখা করবো, আর এত মামা করো না তো। মিনা বলে তোমার কাছে আমি অনেক কিছু আশা করেছিলাম, আমারই ভুল। তোমাদের সম্পর্কে লোকে যা বলে তাই সঠিক, তোমরা সবাই সমান, আমার উচিত শিক্ষা হচ্ছে বলে মিনা রাগ করে চলে যায়। তবে বাবলু মিনার পিছু পিছু গিয়ে মিনাকে শিবার ভাদ্রার ঝগড়ার বিষয়টি খুলে বলে যে আসলে কি নিয়ে ঝামেলাটা হয়েছে। এদিকে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, যে বন্ধু তার জন্য ছোটবেলায় জেলেও গিয়েছিল তার সাথে ঝামেলা। ভাদ্রা দৌড়ে গিয়ে শিবার সাথে দেখা করে এবং জানতে চায় কিরে মিনার মায়ের সাথে দেখা করেছিস। শিবা অবশ্য সরে বসে। তখন ভাদ্রা আচমকা নদীতে ঝাঁপ দিয়ে বসে। শিবার মনে করে মজা করছে। তবে অনেকক্ষণ পার হয়ে যেত, ভাদ্রা উঠছে না দেখে তারা দুজন নদীতে ঝাঁপ দেয়। বারবার পানি তলায় গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ভাদ্রা দেখা নেই। তবে কিছু সময় যাওয়ার পরই ভাদ্রা সেই চেনটি হাতে নিয়ে উঠে আসে এবং শিবাকে বলে তুই ঠিক বলেছিস শিবা, মন থেকে খুঁজলে সবই পাওয়া যায়, সেটা হোক নদীতে বা নিজের জীবনে। এদিকে বাবলুর মুখে সব জানার পর মিনা শিবাদের বাসায় আসে এবং আসা মাত্রই ভাদ্রার হাতে একটি রাখি বেঁধে ভাদ্রাকে বলে দাদা এখন থেকে কেউ জিজ্ঞেস করলে বলে দিবে
তোমার পরিবার আছে, তোমার মা এবং একটি ছোট বোন আছে। এটা শোনার পর ভাদ্রার আনন্দের কোনো শেষ নেই। সে পাগলের মতো শুরু করে। কেউ তাকে পরিবার বানিয়েছে, সে তার ছোট বোনকে কি দিবে বুঝে উঠতে পারছে না। ভাদ্রা এখান থেকে ওখান থেকে টাকা নিয়ে মিনাকে দিতে শুরু করে। জীবনে প্রথমবার ভাদ্রার মনে হচ্ছে তারও পরিবার আছে, আর মিনাই তা পূর্ণ করেছে। ভাদ্রা মিনার মায়ের সাথে কথা বলে। মিনা আসার পর ভাদ্রা এবং কোটি সকল অপকর্ম ছেড়ে দিয়ে অর চালাতে শুরু করে। এদিকে মিনাও পদ্মার কথা জানতে পেরে মিনা গোপনে পদ্মার বাবার সাথে দেখা করে এবং তাকে অনুরোধ করে বলে যে ভাদ্রা এখন পরিবর্তন হয়ে গেছে। অবশ্য পদ্মার বাবা বলে, আমি ভেবে দেখব। আর ওই দিনই মিনা ফেরার সময় মিনার কাছে হসপিটাল থেকে কল আসে। জানা যায় মিনার মা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি। শোনা মাত্র সবাই মিনাদের বাড়িতে যায়। এরপর মিনার মাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। মিনার মাকে সার্জারি করাতে হবে, আর এজন্য 2 থেকে 3 লক্ষ টাকাও লাগবে। এখন এত টাকা মিনা কোথায় পাবে? এটা নিয়ে মিনা চিন্তিত। মিনার মা ভাদ্রাকে ডেকে বলে, ডক্টর তো কত কি বলে, আমি জানি না আমার শরীরের অবস্থা। মিনার মাতা ডিপোজিট বইটি ভাদ্রার হাতে দিয়ে বলে, দেখো বাবা, আমি জানি না আমি ওর বিয়ে পর্যন্ত বাঁচবো কিনা। আমি না থাকলে ভাই হিসেবে দাঁড়িয়ে থেকে তুমি ওর বিয়েটা দিও। ভাদ্রা চেক করে দেখে এখানে মাত্র 19,000 টাকা জমা আছে। এদিকে শিবাও বলছে, বুঝতে পারছি না এখন কি করব। তখন কোটি বলে, এত বোঝার কি আছে, দাস তো আমাদের অফার দিয়ে রেখেছে। একবার মাল এনে দিলে দাসের সাথে কথা বলে আমি সার্জারির টাকা ম্যানেজ করতে পারবো। কিন্তু শিবা রাজি হচ্ছে না। তখন ভাদ্রা বলে, সবকিছুতে না বলে কি হবে? তুই কি মনে করিস আমি অটো চালিয়ে 1 সপ্তাহে 2-3 লাখ টাকা ম্যানেজ করতে পারবো? শিবা বলে, দরকার নেই, আমরা লোন নিব। কিন্তু ভাদ্রার কথা, কে লোন দিবে? কে আমাদের সাহায্য করতে আসবে? কেউ আসবে না। শেষমেশ কোনো উপায় না দেখে সিদ্ধান্ত হয় তারা দাসের কাজ করে দিবে। তবে এবার শিবাও নাছোড়বান্দা, শিবা তাদের সাথে যাবে। যদিও ভাদ্রা নিতে চাচ্ছিল না, তারপরও শিবা জিত করে তাদের সাথে যায়। তারা 3 জন মিলে কয়েক বস্তা গাঁজা এনে একটি অটোতে রাখে। এরপর ফুলের ঝুড়ি দিয়ে ঠেকে তারা নিয়ে আসছিল। তখনই মাইকেলের লোকেরা দেখে ফেলে। ওই যে মাইকেল, ভাদ্রার জন্য 6 মাস জেল খেটেছিল, সেই মাইকেল খোঁজ পেয়ে তার এলাকা ক্লোজ করার সময় লোকজন নিয়ে তাদের পথ আটকে দেয়। অবশ্য ভাদ্রা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে, দেখ ভাই, তোর সাথে শত্রুতা আছে ভালো কথা, তুই আগামীকাল আমার শত্রুতা মেটাস, আজকে যেতে দে। কিন্তু মাইকেল ছাড়বে না। প্রথমে মাইকেল ভাদ্রাকে দিয়ে তার পা ধরায়। ভাদ্রা তাও মেনে নেয়। কিন্তু তারপর মাইকেল বলে, শুনলাম তুই বোন বানিয়েছিস, তোর বোনকে 2 দিনের জন্য দিয়ে যা, তাহলে যেতে দিব। আর এটা শোনার পরই ভাদ্রার মাথা গরম হয়ে যায়। সে সবাইকে পেটাতে থাকে। আর তখনই রাস্তার মধ্যে মারামারি করার সময় পুলিশের টহল টিম এসে তাদের 3 জনকে ধরে নিয়ে যায়। তবে পুলিশ এখনো জানে না তাদের অটোতে ফুল না, ফুলের নিচে গাঁজার বস্তাও আছে। ভাদ্রা শুধু অটো দিকে তাকাচ্ছে আর বলছে, স্যার আমরা নির্দোষ, আমাদের ছেড়ে দিন। এখান থেকে সিন প্রেজেন্টে সাল 2015। এসআই বিজয়ের কাছে এসে বলে, স্যার এসপি অফিসে একটা রিপোর্ট পাঠাতে হবে। বিজয় জানতে চায় কি লিখবে। এসআই বলে, স্যার লিখবো যে 2 জন ব্যক্তি কোনো কারণে জঙ্গলে গিয়েছিল, হঠাৎ তাদের মধ্যে ফাইট হয়, একজন আরেকজনকে মেরে পুঁতে রেখে চলে যায়। বিজয় বলে, আমার মাথা, ঘটনা এমন ঘটেনি, ফাইট ওদের মধ্যে হয়নি, ওরা 2 জন মিলে অন্য কাউকে খুন করেছে। আর তখনই আমরা দেখতে পাই কোটি জীবিত। ভাদ্রা এবং কোটি টং দোকানে বসে চা খাচ্ছে আর সামনে এক কোনো ব্যক্তির দিক উপর নজর রাখছে। এদিকে এসআই বিজয়কে বলছে, কিন্তু স্যার ফরেন্সিক রিপোর্ট তো বলছে যেখানে শুধু 2 জন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আর ফুটপ্রিন্ট পাওয়া গেছে, কিন্তু বিজয়ের কথা ব্লাড স্যাম্পল তো 3 জনের পাওয়া গেছে। এসআই জানতে চায় তাহলে এখন কি লিখবো। বিজয় বলে, আগে 3 করি, তারপর দেখা যাবে। তারা ফরেস্ট রেস্ট হাউসের সিসিটিভি চেক করে আর এখানে দেখতে পায় প্রতিদিন একই সময়ে ভাদ্রা এবং কোটি ওই চায়ের দোকানে বসে থাকতো। এই জন্য বিজয় ভাদ্রা এবং কোটির রেকর্ড বের করতে বলে। আর রেকর্ড বের করতেই একটি কেস ফাইল সামনে আসে। বিজয় ওই ফাইলটি নিয়ে একটি মাটির পাত্রের দোকানে যায়, যেটি মূলত শিবার। আর এই শিবা সেই পুলিশ সদস্য যে ওই রাতে ভাদ্রাদের অটো চালিয়ে নিয়ে গিয়েছিল। বিজয় কেসটির কথা বলে শিবার কাছে জানতে চায় যে এই কেসের সাজা ঘোষণার পরই তুমি 25 বছর চাকরি থাকার পরও কেন তুমি স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিয়ে এমন মাটির পাত্র বানাচ্ছ? আর এরা 2 জন কারা? কি হয়েছিল ওই কেসে? আমাকে সত্যিটা বলো। শিবা বলে, স্যার ওই কেসে 2 জন না, আমরা 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। এখান থেকে সিন চলে যায় 12 বছর পূর্বে। সেই রাতে ভাদ্রাদের 3 জনকে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী দিন সকাল হতেই এসআই বিষ্ণু এসে যখন তাদের মারতে যাবে, তখন শিবা এসে বলে, স্যার আমি তদন্ত করে দেখেছি ওদের কোনো দোষ নেই, এই জন্য বিষ্ণু সবাইকে ছেড়ে দিতে বলে। এই জন্য ভাদ্রাদের তথ্য লেখা হচ্ছিল। তখন একজন জানতে চায় যে তোমাদের অটোতে কি আছে। ভাদ্রা বলে, স্যার ফুল। একজন বলে, শিবা একজন ফুল রেখে দে, পূজার কাজে লাগবে। শোনা মাত্রই ভাদ্রাদের পিলে চমকে ওঠে। শিবা তখন ফুল আনতে যাচ্ছে আর শিবা যখন ফুলের ঝুড়ি তুলতে যাবে তখনই গাজার গন্ধ পেয়ে শিবা চিৎকার করে জানিয়ে দেয়। আর সাথে সাথে ভাদ্রাদেরকে আবার অ্যারেস্ট করা হয়। সাথে দাসকে ধরে আনা হয়। বিষ্ণু ভাদ্রাদেরকে মারধর করে বলে, এসিপি স্যার ওয়ার্নিং দেওয়ার পরও তোদের এত সাহস হলো কি করে? ভাদ্রা বলে, স্যার আমরা ভয় পাইনি সেটা না, নিরুপায় হয়ে গিয়েছি। ভাদ্রার কথা শুনে বিষ্ণু একটু গভীরভাবে চিন্তা করে। এরপর দাসকে বলে, তোর মাল তো অনেক টাকার, 2 লাখ টাকা দিয়ে মাল সহ সবাই চলে যা। দাস প্রথমে রাজি হচ্ছিল না। এদিকে ভাদ্রাদের মিনার মায়ের সার্জারি করাতে হবে, এজন্য তারা দাসকে অনুরোধ করে রাজি করায়। এরপর বিষ্ণু টাকা আনতে দাসকে ছেড়ে দিলে দাস চলে যায়। এদিকে ভাদ্রারা দাসের অপেক্ষা করে যাচ্ছে। ভাদ্রা শিবার ফোন থেকে মিনাকে কল করে বলে দেয়, আমরা টাকা জোগাড় করতে গোয়া এসেছি, 2 দিন পর ফিরে আসবো, তোমরা চিন্তা করো না। এরপর 2 দিন কেটে যায়, দাসের কোনো দেখা নেই। দেখতে দেখতে বিষ্ণু অতিষ্ঠ হয়ে একটি এফআইআর লিখে অন্যদের সাথে তাদের কোর্টে চালান করে দিচ্ছিল। তবে যখনই ভাদ্রাদেরকে জিপে তোলা হবে, বিষ্ণুর কাছে একটি কল আসে। আর কল আসা মাত্রই বিষ্ণু ভাদ্রাদের 3 জনকে অন্য একটি জিপে তোলে। এরপর কোর্টে না নিয়ে অন্য একটি বাড়িতে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এই বাড়িটি এসিপি শঙ্করের বাড়ি। শঙ্কর ভাদ্রাদের হাতে হ্যান্ডকাপ দেখে বিষ্ণুকে চর মেরে হ্যান্ডকাপ খুলে দিতে বলে। এরপর 3 জনকে বসিয়ে দাসকে ডাকে। দাসকে দেখে তোরা অবাক। শঙ্কর বলে, আমি ওয়ার্নিং দেওয়ার পর তোমরা এত সাহস কোথায় পেলে? ভাদ্রা বলে, স্যার সাহস না, নিরুপায় হয়ে গিয়েছিলাম, প্রয়োজনে গিয়েছিলাম। শঙ্কর বলে, তোমরা যেমন প্রয়োজন করেছো তেমনি তোমাদের কোর্টে না নিয়ে এখানেও একটা প্রয়োজনই আনা হয়েছে। ভাদ্রা বুঝতে পারে যে তাদের অন্য কোনো কেসে ফাঁসানোর জন্যই আনা হয়েছে। এজন্য ভাদ্রা জানতে চাচ্ছিল কেস কি স্যার। তখনই একজনের কাছে কল আসে। সে শঙ্করকে বলে, মিনার মায়ের সার্জারি হয়ে গেছে, সে এখন সুস্থ। আর মিনার মায়ের সার্জারির কথা শুনেই ভাদ্রা বলে ওঠে, স্যার আমরা এই জন্যই তো গিয়েছিলাম, ভালো ভালো যেহেতু হয়ে গেছে, কেস চাই হোক, আমাদের আর কোনো সমস্যা নেই, আমি আর কোটি রাজি, শুধু শিবাকে যেতে দিন।
কারণ ওই মেয়ে জানতে পারলে সমস্যা হবে। তখন দাস বলে, ভাদ্রা, তোদের তিনজনকে স্যারের দরকার। শঙ্কর বলে, তোমরা চিন্তা করো না, সিম্পল কেস, আমি মিনার সাথে কথা বলে ম্যানেজ করে নিব। এই জন্য শিবাও রাজি হয়ে যায়। শঙ্কর তখন সিআই প্রভাকরকে কেসটি হ্যান্ড ওভার করতে বলে। এরপর সবাইকে থানায় নিয়ে সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, সবার হেয়ার স্যাম্পল নেওয়া হয়, মানে এভিডেন্স বানানো হচ্ছে আর কি। তবে যখনই তারা কেসের কথা জানতে চায় তাদের শুধু বলা হয় সিম্পল কেস, একদিন পরই জানতে পারবে। একজন লয়ার এসে তাদেরকে ভালোভাবে শিখিয়ে দেয় যে জাজের সামনে তাদেরকে কি করতে হবে। এরপর সকল প্রস্তুতি শেষ করে ভাদ্রাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয়। এদিকে কেসটি এমন সেন্সেশনাল যে কোর্টের বাইরে মিডিয়া ভিড় করে আছে, অথচ আসামিরা জানে না কোন কেসে তাদের আনা হয়েছে। কোর্টে তুললে জাজ প্রথমেই জানতে চায়, তোমরা কি স্যারেন্ডার করেছো না পুলিশ ধরেছে? লয়ার উত্তর দেয়, পুলিশ ওদের অ্যারেস্ট করেছে। জাজ আবার জানতে চায়, তোমাদের পরিবারকে কি জানানো হয়েছে? এবার লয়ার জানায়, ওরা অনাথ। জাজ আবারও জানতে চায়, তোমাদের বিরুদ্ধে যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তাকে তোমাদের পড়ে শোনানো হয়েছে? ভাদ্রারা চুপ করেছিল। তখন লয়ার আবার বলে, স্যার জানানো হয়েছে। এদিকে সবকিছু লয়ার উত্তর দেয়াতে জাজ একটু উত্তেজিত হয়ে বলে, প্রত্যেকটা প্রশ্ন তো তুমি দিচ্ছ কেন? আমি ওদের থেকে শুনতে চাই। এই জন্য লয়ার চুপ হয়ে বসে পড়ে। এরপর জাজ আবার প্রশ্ন করে যে তোমাদের কোনো ডিফেন্স লয়ার আছে কিনা, কিন্তু তারা বুঝতে পারছিল না। কোটি বলে বসে, না স্যার। আর এজন্য জাজ রামমূর্তিকে ভাদ্রাদের ডিফেন্স লয়ার নিযুক্ত করে এবং তাদেরকে 7 দিনের পুলিশ রিমান্ডে দেয়। এতে করে শঙ্কর রাত রেগে আগুন। এজন্য শঙ্কর বলে দেয়, আর কোনো কনফিউশন যেন না থাকে, আর মিডিয়া থেকে দূরে থাকো। এরপর ভাদ্রাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। তখন ভাদ্রা দাসকে দেখতে পায়। দাসকে দেখে ভাদ্রা বুঝতে পারে ভিতরে ভিতরে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। এরপর থানায় নেওয়া হলে শঙ্কর ভাদ্রাকে ভালো মতো বুঝিয়ে বলে, লয়ার আসবে, ঠিক মতো কথা বলো। এরপর ভাদ্রা কোটিকে বলছিল, কোর্টে বুঝে কথা বলবি না, পুলিশ অফিসাররা আমাদের কথা রেগে আছে মনে হচ্ছে। কোটি বলে, আমি যদি বুঝতাম কি বলছে তাহলে কি আমি বলতাম? এর মধ্যে তাদের স্টেটমেন্ট নিতে মূর্তি আসে। আর মূর্তিকে দেখা মাত্রই কোটি জানতে চায়, স্যার আমাদের বিরুদ্ধে কেস কি? কেউ তো কিছু বলছে না, আপনি তো বলুন। মূর্তি বলে, তোমরা কেস কি না জেনে রাজি হয়ে গেছো? তোমরা জানো কত বড় কেস এটা? তখনই সামনে মিনার ফটোটি পড়ে যায়। আর মিনার ফটো দেখে তিনজনই হতভম্ব। আর এখানে আমাদেরকে দেখানো হয় আসল ঘটনা। তার সেদিন থানা থেকে বেরিয়ে টাকা জোগাড় করতে যাচ্ছিল। তখনই দেখে মিনা এবং বাবলু ভাদ্রাদের ঘরের সামনে বসে আছে। দাস এসে বলে, তুমি এখানে কি করছো? ওরা টাকা জোগাড় করতে গেছে, 2-3 দিনের মধ্যে ফিরে আসবে। মিনা বলে, আমার আর টাকার প্রয়োজন নেই, গতকালে আমার মা মারা গেছে, শিবাকে ফোনে পাচ্ছি না। দাস বলে, দেখো আমিও পাচ্ছি না, পেলে আমি দেখা করতে বলবো, তুমি এখন যাও। এরপর মিনা এখান থেকে তার হোস্টেলে যায়। আর হোস্টেলে গিয়ে ওয়াচম্যানের কাছে জানতে পারে উৎসবের জন্য হোস্টেলের সব মেয়ে ছুটিতে বাড়ি গিয়েছে, পুরো হোস্টেল ফাঁকা। তারপর এত রাতে মিনা কোথায় যাবে, তাই নিজের রুমে চলে যায়। আর এরপর দিন সকালেই পুলিশ এসে মিনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শঙ্কর প্রথমে ওয়াচম্যানের সাথে কথা বলে, কিন্তু রামলালের কথায় শঙ্কর একটু সন্দেহ মনে হলে রামলালকে ভয় দেখালে সে সত্যিটা বলে দেয়। রামলাল বলে, আমি নমিনেশনের লোভে ছিলাম, একদিন আমি এমএলএ ছেলের সাথে দেখা করি। এমএলএ ছেলে তখন রামলালকে বলে যে তোমার পার্টির টিকেটের বিনিময়ে আমাকে কি দিবে। রামলাল বুঝতে পারছিল না কি করবে। তখন পিয়ে বোঝায় যে ইয়াং ছেলেরা তো একটা জিনিসই চায়। এর জন্য রামলাল এমএলএ ছেলে এবং তার 2 বন্ধুকে হোস্টেলের ওই উপরের রুমে ড্রিঙ্ক করাতে নিয়ে আসে। তখন এমএলএ ছেলে রাজ রামলালের কাছে মেয়ের ডিমান্ড করে। অবশ্য রামলাল বলে যে এখন তো সব মেয়ে বাড়িতে, ফিরে আসুক, একটা ব্যবস্থা করে দিব। বাইরেও তখন প্রচুর বৃষ্টি পড়ছে, তাই বের হওয়ার সময় রামলাল তাদের সামনে সিঁড়ি দিয়ে যেতে বলে। আর সেদিক দিয়ে যাওয়ার সময় রাজের চোখ পড়ে মিনার দিকে, কারণ মিনা দরজা খোলা রেখেই বসে বসে ঘুমিয়ে পড়েছিল। এই সুযোগে রাজ এবং তার 3 বন্ধু মিলে মিনাকে পালাক্রমে ধর্ষণ করে খুন করে। রামলালের থেকে সবকিছু জানার পর এসিপি শঙ্কর ওই 3 জনকে অ্যারেস্ট করতে চায়। আর তখনই এমএলএ কল করে শঙ্করকে বলে, দেশে এত অনাথ আছে, তুমি 3 জনকে খুঁজে বের করতে পারছো না? তুমি যদি সাধারণ সমস্যার সমাধান করতে নাই পারো, আজই হলে রাজ্য সামলাবে কি করে? শঙ্কর আর বুঝতে বাকি থাকে না এমএলএ তাকে কি ইঙ্গিত দিচ্ছে। তাই শঙ্কর ঠান্ডা মাথায় চিন্তা করে এবং রাজদেরকে ছেড়ে দেয়। এরপর ভাবতে থাকে এখন কি করা যায়। তখনই রামলাল বলে বসে, স্যার ওই মেয়ের লাভা ছিল। আর রামলালের থেকে ভাদ্রাদের বিষয় জানতে পেরে শঙ্কর দাসকে তুলে আনে এবং জানতে চায় ওরা এখন কোথায়। অবশ্য দাস বলছিল, স্যার এই কেসের সাথে ওরা জড়িত না, কিন্তু তারপর শঙ্কর জানতে চায় ওরা কোথায় সেটা বলো। দাসও বাধ্য হয়ে বলে দেয় ওদেরকে পাশের থানায় আটকে রেখেছে। এই জন্য শঙ্করই সেদিন থানায় কল করে ভাদ্রাদেরকে কোর্টে না নিয়ে তার কাছে নিয়ে এসেছিল। আর এরপর যা যা হচ্ছে তা তো আমরা আগে দেখেছি। এই সব কিছু জানানোর পর মূর্তি শঙ্করকে বলে, ওরা অনাথ বলে জবাবদার কেউ নেই বলে ওদেরকে ফাঁসিয়ে অপরাধী বানাচ্ছেন। শঙ্কর বলে, ওরা ধোয়া তুলসী পাতা না, বস্তা বস্তা গাঁজা ধরা পড়েছিল। আর ওরা অনাথ, জেলে থাকলে কি বাইরে থাকলে কি, কার কি আসে যায়। শঙ্কর মূর্তিকেও লোভ দেখায়। একসময় মূর্তিও শঙ্করের প্রপোজালে রাজি হয়ে যায়। কিন্তু মূর্তির কথা সবকিছু জানার পর কি ওরা এখন স্বীকার করবে? অবশ্য এই দায়িত্ব শঙ্করের। শুরু হয় 3 জনের উপর অমানবিক অত্যাচার। রাত 3 24 ঘন্টা পালাক্রমে টর্চার চালানো হয়। এরপর শঙ্কর ভাদ্রাদের সাথে দেখা করে বলে, দেখো ভাই, ভুল সবারই হয়, যা হয়েছে হয়ে গেছে। যদি তোমরা কোর্টে স্বীকার করে নাও তোমরাই করেছ, তোমাদের বয়স কত? 28 29? কোর্ট সর্বোচ্চ 7-8 বছর, নয়তো 10 বছরই সাজা দিবে। এরপর যখন তোমরা বের হবে আমি তোমাদের এক একজনকে 25 লাখ করে টাকা দিব। তখন ইচ্ছা মতো কোনো মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। শঙ্কর সামনে খাবারের প্লেট রেখে বলে, দেখো হোস্টেলে থাকা মেয়েরা এত ভালো হয় না। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি মিনার জন্য এটা নতুন না, আরও কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছে। আর এটা শোনার পরই ভাদ্রা শঙ্করকে খাবারের প্লেটের মধ্যে চেপে ধরে, যে জন্য টর্চারের মাত্রা আরও বাড়ানো হয়। মারতে মারতে তাদের পায়ের পাতা ফাটিয়ে মরিচের গুঁড়ো লাগিয়ে দেওয়া হয়। কিন্তু যত টর্চারই করছে না কেন কেউই স্বীকার করতে রাজি হচ্ছে না। এরপর টর্চারের জন্য স্পেশাল টিম আনা হয়, তারাও এসে ব্যর্থ হয়। শঙ্কর তখন 3 জনকে 3 জায়গায় রেখে তাদেরকে বোকা বানাতে ভাদ্রাকে বলে, আরে ওর বয়ফ্রেন্ড রাজি হচ্ছে, আর তোর সমস্যা কোথায়? কিন্তু ভাদ্রা শুধু বলে, তুই ওদের 3 দিন যাবত জানিস, আর আমি ওদের ছোটবেলা থেকে জানি। কোনো কিছুতেই শঙ্কর রাজি করাতে পারছিল না।
এজন্য শঙ্কর অন্য উপায় অবলম্বন করে। শঙ্কর একটি জায়গার কথা বলে এবং বলে আগামীকাল রাত 12টার পর ওই জায়গা পুরো খালি করাতে হবে। কথা মতো ওই জায়গাটি পুরো খালি করানো হয় এবং রাত 12টা বাজতেই ভাদ্রাদের 3 জনকেই ওই স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর শঙ্কর শিবার মাথায় গান পয়েন্ট করে স্বীকার করে নিতে বলে, কিন্তু শিবা উত্তেজিত হয়ে থুতু ফেলায় শঙ্কর আচমকা শিবার মাথায় শুট করে দেয়। আর চোখের সামনে শিবার নিস্তব্ধ মরদেহটি পড়ে থাকতে দেখে ভাদ্রা এবং কোটিও একদম স্তব্ধ হয়ে গেছে। এটা কি হলো? এরপর শঙ্কর কোটির মাথায় গান ধরে বলছিল, স্বীকার করবি না মরবি। তখন অনেক ভেবেচিন্তে কোটিকে বাঁচাতে ভাদ্রা স্বীকার করতে রাজি হয়। এরপর কোর্টের সকল সাক্ষ্য প্রমাণ শেষে ভাদ্রা এবং কোটির 12 বছর কারাদণ্ড হয়। ভাদ্রা স্বীকার করে নিয়েছে ঠিকই, কিন্তু শিবার হত্যা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারাগারে গিয়ে ভাদ্রা একটি আম গাছ রোপণ করে এবং প্রতিদিন সেটি পরিচর্যা করতে থাকে। এদিকে দাসকে টাকা দিতে হবে দেখে শঙ্কর দাসকে মেরে ডোবায় ফেলে দেয়। আর এদিকে কারাগারে ভাদ্রাকে চুপচাপ দেখে কোটি বলছিল, তুই চুপচাপ কিভাবে থাকতে পারিস? যে মারা গেছে আমাদের শিবা, তুই কিভাবে স্বাভাবিক আছিস? তবে ভাদ্রা কোনো জবাব দিচ্ছে না। ভাদ্রা শুধু মনের মধ্যে রাগ পুষে রেখে যাচ্ছে। দিন পার হচ্ছে, গাছটা বড় হচ্ছে। এরপর 12 বছর পার হয়ে যায়। ভাদ্রাদের জেল থেকে বের হওয়ার সময় এসে গেছে। আর ঠিক আগের রাতেই ভাদ্রা ওই আম গাছটিকে কেটে ফেলে। আর পরদিনই তারা জেল থেকে বের হয়। এখান থেকে সিন প্রেজেন্টে শিবা বিজয়কে সবকিছু জানানোর পর শিবা বলে, স্যার এই সবকিছু দেখার পর আর এই চাকরি করা যায়? এই জন্যই আমি ওই চাকরি ছেড়ে এসেছি। আর এখানে আমাদের এটাও দেখানো হয়, জেল থেকে বের হওয়া মাত্রই ভাদ্রা এবং কোটি ওই সকল লোকদেরকে মারছে যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল, যারা যারা ওই সময় তাদের উপর অত্যাচার করেছিল এবং পুলিশকে সাপোর্ট করেছিল। তবে তারা শুধু এসিবিকে জীবন্ত তুলে নিয়ে আসে। মূলত সেদিন তারা এসিবি শঙ্করকে জঙ্গলে এনেছিল। জঙ্গলে এনে ভাদ্রা গর্ত খুঁড়ছিল, কিন্তু কোটির এসিবি শঙ্করকে মারতে আর তর্স হচ্ছিল না। সে শাবল দিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু ভাদ্রা এত সহজে তাকে মৃত্যু দিবে না। এই জন্যই কোটিকে অজ্ঞান করে গাছের সাথে বেঁধে রেখেছিল। এরপর শঙ্করকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে একটি পাত্রে কুল গরম করতে থাকে। কোটিরও জ্ঞান ফিরেছে। ভাদ্রা শঙ্করকেও জাগায়। শঙ্কর প্রথমে ভাদ্রাকে দেখে চিনতে পারছিল না, পরে অবশ্য চিনতে পারে। শঙ্কর ভাদ্রাকে বলে, তুই এখনো মনে রেখেছিস? ভাদ্রা বলে, আমি গত 12 বছর যাবৎ আমার প্রতিশোধকে গাছের মতো করে বড় করেছি। শঙ্কর বলে, তুই কি ভেবেছিস আমাকে এখান থেকে মেরে তুই জীবিত যেতে পারবি? ভাদ্রার কথা, ওই দিন তুই শিবাকে খুন করিসনি, আমাদের বাঁচার ইচ্ছাকে খুন করেছিস। মরা মানুষের আবার বেঁচে ফেরার না ফেরায় কি আসে যায়? ভাদ্রা শাবল তুলে শঙ্করকে মারতেই যাচ্ছিল। তখন শঙ্কর বলে, দেখো আমাকে মেরো না, আমি তোমাদের ন্যায় পাইয়ে দিব। ভাদ্রা তখন হেসে বলে, দেখ কোটি, স্যার আমাদের ন্যায় পাইয়ে দিবে। ভাদ্রা শঙ্করের পাশে বলে শঙ্করকে বলে, আমি তোকে 2টি প্রশ্ন করব, তুই আমাকে সততার সাথে জবাব দিবি। ভাদ্রা জানতে চায়, তোর মতো মানুষকে সরকার এত বড় চাকরি কিভাবে দেয়? শঙ্কর বলে, শারীরিক টেস্ট নেয়। শঙ্কর জানায়, লিখিত টেস্ট নেয়। একজন মানুষ স্মার্ট কিনা, যোগ্য কিনা তা যাচাই করা হয়। ভাদ্রা বলে, তার মানে একজন ব্যক্তি ভালো না খারাপ তা যাচাই না করে চাকরিতে নেওয়া হয়? আর যাচাই করা হলে তো তোর মতো মানুষ চাকরি পেত না। আর ওই দিন তুই আমাদের চোখের সামনে শিবাকে মেরে আমাদের ছেড়ে দিলি কেন? তুই কি ভেবেছিস আমরা ভালোবাসা প্রতিশোধ কিছুই বুঝি না? আমাদের কিছু মনে থাকবে না? শুধু পেট ভরে খাওয়ার জন্য আমরা বাঁচি? আমাদের পিঁপড়ার মতো জীবন। বলতে বলতেই ভাদ্রা ওই ফুটন্ত গুড়েনে শঙ্করের মুখে ঢেলে দেয়। এরপর বসে বসে শঙ্করের যন্ত্রণা উপভোগ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পিঁপড়া আসতে শুরু করে। এরপর রাত পর্যন্ত পিঁপড়া একটু একটু করে শঙ্করের মুখমণ্ডল খেয়ে ফেলে। শঙ্করের মৃত্যু নিশ্চিত করে ভাদ্রা এবং কোটিও চলে যায়। এই ছিল মূলত এখানের ঘটনা। এখান থেকে সিন প্রেজেন্টে বিজয় এসআইয়ের সাথে বসে আলোচনা করছে যে শিবার মুখে সব শোনার পর এখন তোমার কি মনে হচ্ছে? ওরা এমন কেউ না যারা অপরাধ করছে আর সেজন্য তাদের সাজা দিতে হবে। এরা সাজাপ্রাপ্ত আসামি, এখন অপরাধ করছে, তাই আমাদেরও চুপচাপ থাকাই ভালো। সিন চলে যায় একটি পূজার অনুষ্ঠানে। রাজ এখন স্থানীয় এমএলএ, সেও এখানে এসেছে। আর ভিড়ের মধ্যে ভাদ্রা এবং কোটিও শুধু সুযোগের অপেক্ষা করছে। তবে রাজ যখন চলে যাবে ঠিক তখনই ভাদ্রা এসে আক্রমণ করে। রাজও বাঁচার জন্য চেষ্টা করে। পালানোর এক পর্যায়ে রাজ ব্রিজ থেকে ছাপ দেয়, আর তখনই ভাদ্রা ছুরি মেরে তাকে ধরে ফেলে। কিন্তু রাজ তাদের চিনতে পারছে না। রাজ জানতে চায়, কে তুই? উত্তরে ভাদ্রা বলে, আমি এতদিন কষ্ট পাচ্ছিলাম কারণ আমি জানতাম না কে আমি কোত্থেকে এলাম। আর এখন দেখছি আসল কষ্ট আমরা কার হাতে মরছি আর কি জন্য মরছি এটা না জেনেই মরা। এদিকে কোটি চিৎকার করে জানতে চাচ্ছে, ভাদ্রা শয়তানটা কি মরেছে? ভাদ্রা হ্যাঁ বলা মাত্রই কোটি স্বেচ্ছায় তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ভাদ্রাও রাজের লোকেদের ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে নদীর জলে পড়ে যায়। এভাবেই 2 বন্ধুর মৃত্যু হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।